आपकी আদালতে উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে ওনার জন্যই উদ্ধব ঠাকরের সরকার চলে গেছে। নারায়ণ রানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, উনি বলেছেন যে সঞ্জয় রাউত হলেন ভস্মাসুর, যার মাথাতেই হাত রাখবেন সে তো ভস্ম হয়ে যাবে। উনি উদ্ধব ঠাকরের সরকারের ওপর হাত রাখলেন, ভস্ম হয়ে গেল। সরকার বানালোটাকে নারায়ণ রানে বানাননি। আমি নারায়ণ রানের ওপর হাত রেখেছি আর উনি ভস্ম হয়ে গেলেন। এখানে ওখানে পার্টি বদলে আপনি এই জায়গাতে এসেছেন। দেখুন, আমাদের পার্টির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তার উপর আমার হাত অবশ্যই যাবে। ভারতীয় জনতা পার্টি শিবসেনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2019-এ যখন ভোট হয়েছিল তখন, এর আগে, ঠিক আছে, একে অপরের সঙ্গে যে কমিটমেন্ট হয়েছিল, যা কথাবার্তা হয়েছিল, সেখানে বলা হয়েছিল দু তরফের নেতাদেরকেই যে নির্ণয়ের পরে বা রেজাল্টের পরে ক্ষমতার যে ভাগাভাগি বা পাওয়ার শেয়ারিং সেটা 50-50 হবে। এটা তো সবার সামনে, মিডিয়ার সামনেই রয়েছে, প্রেস কনফারেন্সে, টিভিতে দেখানো হয়েছে, সমস্ত চ্যানেলে দেখানো হয়েছে যা যা চলছিল। কিন্তু ভোট হওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর বিজেপি নিজের কথা রাখেনি। ঠিক এটাই ঘটেছে। এখন তারা বলে যে সেরকম কিছু হয়নি। অমিত শাহ বলেছেন যে উদ্ধব ঠাকরের সাথে এরকম কোনো কমিটমেন্ট হয়নি। আপনি যদি আমার সাথে কথা না বলেন সেই ক্ষেত্রে তাহলে তো আমাকে একটা রাস্তা বেছে নিতেই হবে। তাহলে সেটা যদি মহাবিকাশ হয়ে যায়, মহাবিকাশ আঘাড়ি আর সরকার তৈরি হয়ে যায় আর মুখ্যমন্ত্রী হয়ে যান উদ্ধব ঠাকরে, তাহলে এতে অন্যায়ের কি আছে? বিজেপির বক্তব্য হলো, যখনই ভোটের র্যালি হতো সেখানে নরেন্দ্র মোদী আর বালাসাহেব ঠাকরের ছবি লাগানো থাকতো। সেই র্যালিতে বলা হতো যে পরের সরকার হলেও দেবেন্দ্র ফডনবিসের লিডারশিপে হবে। 2.5 বছরের কথা ছিল তো সেটা। 2.5 বছর দেবেন্দ্রবাবু মুখ্যমন্ত্রী ছিলেন তো ওরা সেই হিসেবেই বলছিল। যদি কথাটা এরকম হতো, রজতবাবু, আপনি ধরে নিন যে শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হলো, ঠিক আছে তো? তাহলে এখন কেন দেওয়া হলো শিন্দেকে? আর বলছে যে এটাই হলো শিবসেনা। যদি ওই সময় শিবসেনাকে দেয়া হতো তাহলে এই ঝামেলাটা তো হতোই না। এখন তো সেই দিলেই। লোকজন তো বলে যে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে চাননি, ওনার কোনো পরিকল্পনা ছিল না, ওনার কোনো স্বপ্নও ছিল না। সঞ্জয় রাউত এই আইডিয়াটা ওনার মাথায় ঢুকিয়েছেন আর বলেছেন আপনি মুখ্যমন্ত্রী হন। এতে দোষের কি আছে? আমার নেতা যদি মুখ্যমন্ত্রী হয়ে যান, এই রাজ্যের নেতৃত্ব করেন, আর সেই বিচারধারা অনুযায়ী আমরা কাজ করেছি যে উদ্ধববাবু মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, সরকার চালাবেন রাজ্যের হিতার্থে, তো তাহলে এতে দোষের কি আছে সেটা আমাকে বলুন একবার। একনাথ শিন্দে মহারাষ্ট্রের অ্যাসেম্বলিতে বলেছিলেন যে উদ্ধব ঠাকরে ওনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি বানাতে চেয়েছিলেন। আর সঞ্জয় রাউত সেটাতে বাধা দিয়েছিলেন। দেখুন, উদ্ধব ঠাকরে শিন্দেকেই মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলেন, কিন্তু কখন? যখন বিজেপি আর শিবসেনার মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, কমিটমেন্ট হয়েছিল 2.5 বছর পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ দুজনের কাছেই থাকবে, তখন শিবসেনার মুখ্যমন্ত্রী রূপে কিন্তু 100% উদ্ধব ঠাকরে বাবু একনাথ শিন্দেরই নাম বলেছিলেন। আমরা এটা সিদ্ধান্তও নিয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্দে, কিন্তু বিজেপি এই কথাটা মেনে নেয়নি। আপনার তো খুশি হওয়া উচিত, বিজেপি মেনে নিয়েছে, শিন্দেজি মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালোই তো হয়েছে। তাহলে সেই সময় দিল না কেন? আর এর জন্য আমাদের পার্টি ভাঙার প্রয়োজন ছিল না। বিজেপির সঙ্গে যে 33 বছরের পুরনো সম্পর্ক ভেঙে গেছে, তার জন্য কি আপনি দায়ী? অটল বিহারী বাজপেয়ী বাবু যখন আসতেন সামনে, তখন আমি ওনার চরণ স্পর্শ করতাম। আজও আডবাণী বাবুর চরণ স্পর্শ করি। এইরকমই সম্পর্ক ছিল আমাদের। মোদিজিকে করেন না? আরে মোদিবাবু তো কখনো সুযোগই দেননি। তাহলে হ্যাঁ, নরেন্দ্রবাবু যতদিন দিল্লিতে ছিলেন ততদিন উদ্ধববাবু আর মোদিবাবুর মধ্যে একটা সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল। পরে সেটা খারাপ হয়ে গেল। নারায়ণ রানে তো এটা বলেছেন যে আমি 1 বছর আগেই বলে দিয়েছিলাম যে সঞ্জয় রাউত মাতোশ্রীতে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছেন, এটাই এদের ফেলে দেবে। নারায়ণ রানে এমন কোনো বড় নাম নয় যে আমি এই কথার উত্তর দেব। হ্যাঁ, এই ধরনের মানুষ আসেন আর চলে যান, অত চিন্তা করার কিছু। আপনি তো ওনাকে উত্তর দেন না? আমি ওনাকে বেশি উত্তর দিই না, কিন্তু যখন উত্তর দেব তখন একবারেই দেব, একবারেই দিয়ে দেব। আপনি জবাব দিয়েছিলেন যে আমি তোমাকে উলঙ্গ করে দেব। হ্যাঁ, আসলে কি যে এই লোকটা রয়েছে, আমি এটা কখনো ভুলি না যে আমার মতো একজন মানুষ কোনো সময় ওনার সঙ্গী আর বন্ধুও ছিলাম।
সে একনাথ শিন্দে। আমরা 20-25 বছর একসাথে কাজ করেছি। নারায়ণ রানেও আমাদের সঙ্গী ছিলেন, একসাথে কাজ করেছি। আর যারাই ছেড়ে চলে গেছে তারা কোনো না কোনো সময় আমাদের সাথে আর আমাদের খুব কাছেরও ছিল। আর একে অপরের সাথে একটা ভাবনার সম্পর্ক তো ছিল, সেটা সবার সাথেই রাখা উচিত। যার সাথে ভাবনা রাখছেন তাকেই বলছেন আপনি একজন নপুংসক। দেখুন, ওনার ভাবনা বা ওনার চরিত্র যেটা বলতে পারেন সেটা হলো, যখন এরা বাইরে যায় তখন শিবসেনার বিরুদ্ধে বললে সেখানে খুব গুরুত্ব পায়। এটা সবসময় চলতে থাকে। ওখানে যখন বলা বন্ধ করবেন তখন সেখানে আপনার কোনো ভ্যালুই থাকবে না। এই জন্যই এই ধরনের কথা বলে থাকেন। আপনিও কি তাহলে এরকমই কথা বলেন? হ্যাঁ ভাই, আমি আমার পার্টিতে রয়েছি। আমি আমার পার্টিতে যখন আছি তখন আমার পার্টির কথাই রাখি। একনাথ শিন্দে বলেন যে প্রথমে যখন শিবসেনাতে একনাথ শিন্দে হলেন শুধু মুখ্যমন্ত্রী, ওনাকে নেতা হতে হবে, তারপর ওনার কথা শোনা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে মুখ্যমন্ত্রী কোনো নেতা নন, প্রথমে পার্টি, উনি বিজেপির দয়ায় মুখ্যমন্ত্রী পদে বসে আছেন। এটাই তো সরকারের মুখ্যমন্ত্রী, সরকার তো চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী আসে চলে যায়, নেতাই হয়, আর পার্টিই হয়, এটাই আসল কথা। কিন্তু তাহলে ওনার এই কথাটা তো সত্যি যে আগে যখন সরকার ছিল তখন রিমোট কন্ট্রোল বালাসাহেব ঠাকরের হাতে ছিল। আপনি যখন উদ্ধব ঠাকরে সরকার বানালেন তখন রিমোট শরদ পাওয়ার সাহেবের হাতে দিয়ে দিলেন। না, কখনোই নয়। আপনি ঠাকরে পরিবারকে চেনেন, ওনারা কোনো রিমোট কন্ট্রোল দ্বারা চালিত হয় না, ওদের চালানো যায় না। আপনি পরিবার এবং ওনাকে তো চেনেন, আপনিও কথাটা ভালো করে জানেন। এভাবে কখনোই হয় না। এখন উনি চলে যাওয়ার পর ওনার মাথায় এসব চলতে থাকে। আমি ওনার পরিবারকে চিনি, বালা সাহেবের পরিবারকে, সেই জন্যই আশ্চর্য হয়ে গেলাম যে 50 জন এমএলএ আপনার নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল, 12 জন এমপি আপনার নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল, আর আপনি জানতেই পারলেন না। জানতাম তো, সবকিছুই জানতাম। পর্দার পেছনে যা কিছু চলছে, স্ক্রিন প্লেতে কি লেখা হচ্ছে, যাকে আমরা চিত্রনাট্য বলি, কে লিখছে, কি ডায়লগ লেখা হচ্ছে, সেখানে সেলিম জাভেদ কে যে লিখছে, এ সব কিছুই জানতাম। কিন্তু আর বারবার উদ্ধব ঠাকরে বাবু আমাদের সামনেই একনাথ বাবুকে জিজ্ঞাসা করেছেন যে দেখুন এই সব চলছে কিন্তু আপনার সম্পর্কে এসব কি সত্যি? উদ্ধববাবু ওনাকে বলেছেন যদি আপনি মুখ্যমন্ত্রী হতে চান আর যদি সেই কারণেই সবকিছু হয়ে থাকে তাহলে আমি এখন ইস্তফা দেব, আপনি হয়ে যান। এই চেয়ারে বসে থাকার কোনো শখ নেই আমার, আর আমি হতেও চাই না। আপনি যখন ইচ্ছে হতে পারেন, কিন্তু প্রত্যেকবার ঠিক আছে তো প্রত্যেকবার এই ব্যক্তি এটাই বলতেন, নানা সাহেব আপনাকেই বসতে হবে, আমরা তো আপনার সঙ্গেই আছি, আমার সম্পর্কে এগুলো বাজে কথা বলা হচ্ছে, এটা সবাই বলছিল। কিন্তু ওনার মনে যদি কেউ বেইমানির বীজ রোপণ করে থাকে, আর কিছু একটা তলোয়ারও ঝুলছিল যদি কোনো তল্লাশির ভয়ের কারণে আর কি, তাহলে ভয়ও আছে, আর বলতে হবে যে অতিরিক্ত লোভও আছে। এই দুটোরই শিকার হয়ে গেছিল এরা। দেখুন, উনি তো এটা বলেছেন যে উদ্ধবজির সাথে আমাদের কথা হচ্ছিল আর বোঝাপড়া করতে পারতাম আমরা, কিন্তু সঞ্জয় রাউত বোঝাপড়া হতে দিতে চাইছিলেন না। সেই কারণে আমাদের কুশপুতুল জ্বালানো হয়েছে, আমাদের বাড়িতে পাথর ছোড়া হয়েছে, গালি দেওয়া হয়েছে। কি করব? হ্যাঁ, আমি নিজে ছুড়ি নাকি? লোকজন উত্তেজিত হয়ে গেছে আপনার বেইমানির কারণে, তাহলে লোক পাথর ছোড়া বা যা খুশি তাই করছে। শিবসেনা আছে গোটা দেশে, এটাই তো হয়, তাহলে আমাদের উপর ব্লেম করছে কেন? আপনি বলেছিলেন যে 40টা মৃতদেহ আসাম থেকে আসবে আর কোন রকম পোস্টমর্টম না করেই মর্গে পাঠানো হবে। হ্যাঁ, তো আমি তো বলেছি, আপনি এর অর্থটা বুঝে নিন। দেখুন, আমি একবার ভাষণ দিতে গিয়ে বলেছিলাম এই 40 জন মানুষ গুয়াহাটিতে গিয়ে বসে আছে, আর যে মন্দিরের আশ্রয় গেছিলেন সেই ব্যাপারে আমি জানিয়েছিলাম। সে মন্দিরে কি হয়, সেখানকার প্রথা পরম্পরা কি। আপনি কামাখ্যা মন্দিরের কথা বলছেন? তাই বলছি, কিন্তু ওদের আত্মা তো মরে গেছে, ওদের সবার যারা বেইমানি, যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের হৃদয়ের মধ্যে কোনো আত্মা থাকেও না, আত্মা মরে যায়। তাই যার আত্মা মরে যায় তার তো শুধু শরীরটাই আসে, ওটা তো জ্যান্ত সব। এতে ভুলটা কোথায়? জ্যান্ত সব তো মনোহর লোহিয়া থেকে শুরু করে বালাসাহেব ঠাকরে সবাই তো বলেছে, গণতন্ত্রতে এই ধরনের জীবিত সবের দ্বারা কিছু হয় না। যাদের আপনি জীবিত সব বলছেন তারা উদ্ধব ঠাকরে আর রেশমি ঠাকরের সাথে কথাবার্তা বলছিলেন না, তাদের পথ প্রশস্ত হতে চলছিল, না আপনি মাঝপথে বাধা দিলেন। আমি কেন বাধা দেব? আমাদের পার্টি, উদ্ধব ঠাকরে হলেন আমাদের নেতা, আর মিনিটে মিনিটে আমরা খবরাখবর পাই, কমিউনিকেশন হয়। ওরা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যের সাহায্য নিচ্ছে।
একে তো যে 40 জন লোক চলে গেছে তাদের মধ্যে 10 জন লোকের ওপর ইডির তদন্ত চলছিল, তারা ভয় পেয়ে গেল। 3 জন লোকের ওপর সিবিআই এর তদন্ত চলছিল, তারাও ভয় পেয়ে গেল। আরও 2 জন লোক ইনকাম ট্যাক্সের আওতায় পড়েছিল, তাদেরও ভয় দেখানো হলো, ধমকানো হলো, রীতিমতো আতঙ্কিত করা হলো, তার ওপর টাকা পয়সা লোভ দেখানো হলো। তাই সবাই চলে গেল, পালিয়ে গেল। আর মধ্যপ্রদেশে কি আমি ছিলাম নাকি আপনি বলুন? কিন্তু যদি ফিরে আসতো, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর 42 জন ভেঙে গেল, সেখানে সঞ্জয় রাউত ছিল নাকি? বা অন্যান্য রাজ্যের মানুষের মধ্যে যে ভাঙন ধরে সেখানে সঞ্জয় রাউত থাকে নাকি শিবসেনা আছে? কে ছিল সেখানে? মহারাষ্ট্রেও সেই খেলাটাই হয়েছে যেটা মধ্যপ্রদেশে হয়েছে, যেটা রাজস্থানে করতে যাচ্ছিল, যেটা আবার ছত্তিশগড়ে করতে যাচ্ছিল, ঝাড়খণ্ডে করতে যাচ্ছিল, আচ্ছা যেটা দিল্লিতে করতে যাচ্ছিল, তেলেঙ্গানাতে সেখানে এই খেলাটাই খেলতে যাচ্ছিল। খেলাটা মহারাষ্ট্রে হলো, এটার মধ্যে নতুন কি কিন্তু আছে? ওরা তো পাবলিকলি বলে যে রেশমি ঠাকরেই হন বা উদ্ধব ঠাকরে হন যারা আপনার কথা শোনেন, আর আপনি সেই বোঝাপড়া হতে দেননি। না না না, আমার কথা কেউ শোনে না, এই কথাটা আমি আপনাকে বলছি। আমি আমার নিজের মর্যাদা বুঝি। আমার মর্যাদা কি সেটা অবশ্যই আমার একটা পদ আছে। আচ্ছা, উদ্ধববাবু হলেন যা বলতে পারেন, যেটাকে বলতে পারি আমার বন্ধু, আমার ভাই, আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা সবাই যদি এটা মেনে নিই যে উদ্ধব ঠাকরে হলেন আমাদের সেনাপতি, তাহলে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের সেনাপতির। ঠাকরে যেটা বলবেন সেটা আমরা মেনে নেব। সে ওনার কথা আমার ভালো লাগুক বা না লাগুক, আমি কখনো কোনো দিন ওনার সাথে ডিবেট করব না। কিন্তু নারায়ণ রানে তো বলেন যে পার্লামেন্ট হাউসে বসে আমার সাথে সঞ্জয় রাউত উদ্ধব আমি ঠাকরে কোনোদিন যে ওনার কথা সাথে বলেছিলেন বসিনি। সেই ব্যাপারে, কাকে? মানে যেটা বলছিলেন সেটা যদি রেশমি ঠাকরেকে বলে দিত নারায়ণ তাহলে উনি রানেকে? তো জুতো দিয়ে মারবেন সঞ্জয় রাউত। কাকে মারবে? রানেকে? রানেকে তো জুতো দিয়েই মারা উচিত। এত বড় মিথ্যেবাদী লোক এই দেশের রাজনীতিতে আর নেই। আমি আমার পার্টিতে রয়েছি, উনি 3 বার পার্টি ছেড়েছেন। আমি আমার পার্টির কাছে সৎ, এটাই হলো আমার সবচেয়ে বড় পুঁজি, এগুলোই আমার শক্তি। তাই এই 40 জন মানুষ কখনো আমাদের বন্ধু ছিলেন, এখন আমার সামনে এসে চোখে চোখ রাখতে পারবে না, কারণ আমরা কখনো তাদের খারাপ চাইনি, কখনোই খারাপ করিনি। নারায়ণ রানে এরকমই। সিন্ধিয়া আর তার সঙ্গীরাও আমাকে বলতে পারে, বলুক আমায়, আমি কি ক্ষতি করেছি ওদের? মুখ্যমন্ত্রী বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কাউকে কাউকে বড় বড় পদে বসিয়েছি। কে ছিল? দেখুন, একনাথ শিন্দে নিজে বলেছেন যে আমি একজন রিক্সা চালক ছিলাম। একজন যে রিক্সা চালাতো সে এখন কোথায় পৌঁছে গেছে? কে বানিয়েছে তাকে? শিবসেনা এই 4টে অক্ষরই বানিয়েছে। শিবসেনাকে কে বানিয়েছে? বালাসাহেব ঠাকরে আর ঠাকরে পরিবার বানিয়েছে। আর আপনারা এখন কোথায় পালিয়ে গেছেন? কেন পালিয়ে গেছেন? বিপদের সময় যদি আপনাদের কোনো কিছুর ভয় হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের ওপরও তো বিপদ চলে এলো, তাই না? দেখুন, আপনি তো প্রতিদিন বলতেন যে এই যে এমএলএরা চলে গেছে তারা ফিরে আসবে, আর এর মধ্যে 20 জন চলে আসবে, 18 জন চলে আসবে, সরকার তৈরি হবে না। আশার হলে কিছু লোক আসবে, কিন্তু এই কথাবার্তা সত্যি যা হচ্ছিল। কিন্তু ভয় এতটাই ছিল যে তলোয়ার ঝুলিয়ে রেখেছিল ওরা, ওই দিল্লিওয়ালারা। জেলে যাবে, মিডিয়া আসবে, যেমন গব্বর চলে আসবে বলে পালিয়ে যাও, না হলে গব্বর চলে আসবে, ঘুমিয়ে পড়ো না হলে গব্বর চলে আসবে, সেরকমই গব্বর এরা সবাই। তাহলে কারণটা কি ছিল? এই 40 জন লোক ভয় পাচ্ছিল আর সঞ্জয় রাউত ভয় পায়নি। এই কারণে আমি ভয় পাইনি, যে আর ভয় পেতেও চাই না, যে আমি আমার পার্টির তরফ থেকে সবকিছু পেয়েছি। আর কি চাই? এর থেকে বেশি আর কি খারাপ হতে পারে? আমি বলেছি না, জেলে পাঠিয়ে দেবে, বা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, একা হাঁটি, একদম একা, তখন কেউ এসে গুলি করে দেবে, মেরেই ফেলবে। যদি আমার জীবনে লেখা থাকে যে আজ আমার মৃত্যু হবে, তাহলে কেউ আটকাতে পারবে না। আমি তো জেলে গিয়েছিলাম, জেলের সম্পূর্ণ অভিজ্ঞতা আছে আমার। এখন আমি মানুষের জীবনের দিক নির্দেশ করি। ভাই, জীবনে ভয় পেও না। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি এই সবে 100 দিন জেল খেটে এসেছেন, তাহলে সেই দিনে আপনি আপনার সময় কিভাবে কাটিয়েছেন? সেই দিনগুলোর অনুভূতি কিরম ছিল? তোমার প্রশ্নটা খুবই ভালো, অনেক লোকেরই জানার ইচ্ছে এটা। দেখো মা, জেল তো জেলই হয়, আর আমাদের মতো মানুষদের যখন জেলে পাঠানো হয় তখন সেটা কোনো উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়। এটা হলো একটা পলিটিক্যাল লড়াই। এখন আমি জানি না যে কোন কেসে আমায় জেলে পাঠানো হয়েছে। আমি খোঁজার চেষ্টা করছি, আমি চার্জশিট দেখছি, এখনও আমি
আদালতের সিদ্ধান্তগুলো পড়ছি, আদালতও আশ্চর্য হয়ে গেছে যে এনাকে কেন আনা হয়েছে আর এনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন। কিন্তু জেলের যে সময় থাকে, এখানে 1 ঘন্টার সময়টাও ওখানে 100 দিনের মতো মনে হয়। 1 ঘন্টা কাটালে মনে হয় 100 দিন চলে গেল। জেলে সময় কাটানো অসম্ভব, আমাদের মতো লোকেরা একাই থাকে, ঠিক আছে তো। আর আমাকে তো যেখানে কাসাবকে রেখেছিল সেই কুঠুরি, আবু জিন্দাল কাসাব, সেই কুঠুরিতে আমাকে রাখা হয়েছিল, সেটাকে আন্ডার সেল বলা হয়। তা আমি বারবার চেষ্টা করছিলাম যে আমাকে তো অন্তত একবার বাইরের সূর্যের আলো দেখতে দেওয়া উচিত, একটু কষ্ট হয়, গায়ে হাত পায়ে ব্যথা হয়। কিন্তু আমাদের মতো লোকের বিষয়ে এত প্রেশার থাকে, এইসব মিডিয়ার লোকজনেরাও দেখে যে আমাদের কোথায় রাখা হয়েছে, তারা কি খায়, তাদের বাড়ি থেকে কিছু পাঠানো হয় কিনা, তাদের কোনো সাহায্য করা হচ্ছে কিনা। শুধু আমাদের নয়, আরও অন্যান্য লোকেদের ক্ষেত্রেও এই নিয়ম। কিন্তু বই পড়ে সময় কাটে, আমি একটু লেখাপড়াও করি, পেন কাগজের সুবিধে পেয়েছিলাম, তাই লিখতাম। যদি কেউ আসতো, যারা গার্ডরা থাকে তাদের সঙ্গে কথা বলতাম, এইভাবে একটু সময় কাটাতাম। আমি তো, আমাদের বলা হয় আমরা বন্দি, একে বন্দি বলা হয়। আমাকে একটা নম্বর দেওয়া হয়, আমাদের এই নাম্বার দিয়ে চেনা যায় আর কি, যেমন তোমরা সিনেমায় দেখো আর কি, ঠিক ওই রকম। আমি আমার ওই অভিজ্ঞতা সম্পর্কে একটা বই লিখছি, খুব তাড়াতাড়ি সেটা পাবলিশ হবে, সেটা এসে যাবে। তখন সবাই জানতে পারবে যে আমাদের দেশের জেলের অবস্থা কতখানি খারাপ, জঘন্য অবস্থা। জেলে সংশোধন হওয়া উচিত, এই ব্যাপারটা নিয়ে কমিটিও তৈরি হয়েছে। আমি নিজে সেই জেল কমিটিতে রয়েছি, স্ট্যান্ডিং কমিটি। আমি হচ্ছি মেম্বার অফ দ্য স্ট্যান্ডিং কমিটি প্রিজন ডেভেলপমেন্টে। আমি সেই জেলে গেছি, যখন আমি গেছি তখন আমাকে স্যালুট ট্যালুট সব করতো। আর যখন আমি সেখানে কয়েদি হয়ে গেছিলাম তখন আমার কেমন লেগেছিল একবার ভেবে দেখুন। দেখুন, আমি এটাও সহ্য করেছি, এই সব কিছুই সহ্য করতে হয়। খারাপ সময় আসে আর চলে যায়, কেঁদে কি লাভ হবে? সংঘর্ষ করতে গেলে তো এইসব হবেই হবে। তাহলে আপনি কোনোদিন জেলে ভয় পান না, কখনো না। যদি সেই সময় আমি ভয় পেতাম, তাহলে কিন্তু আমার পার্টির মরাল ডাউন হয়ে যেত। যে পার্টি বিপদের মধ্যে রয়েছে, সে সময় আমার পার্টি বিপদের মধ্যে ছিল, উদ্ধব ঠাকরে বিপদের মধ্যে ছিল। তা আমার বাড়িতে যখন সকালবেলা ইডির অফিসাররা এলো, তাদের আসার কিন্তু প্রয়োজন ছিল না, আমার বাড়িতে তো কিছু ছিলই না। তখন আমি উদ্ধববাবুকে ফোন করলাম, উদ্ধববাবু আমি চলে যাচ্ছি, আর আমি ফিরে আসব না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু উদ্ধববাবুর বিশ্বাস ছিল যে আমাকে রাতে হয়তো ছেড়েই দেবে না, আমি জানি ওরা আমাকে ছাড়বে না আর আমাকে অ্যারেস্ট করবে। তখন উনি ভীষণ বিমর্ষ হয়ে গেলেন। আমি জানতাম যে আমি বাড়ি ফিরব না, তাই আমি আমার মায়ের সাথে দেখা করলাম, আমার মেয়ে ছিল তার সঙ্গে দেখা করলাম, আর চলে গেলাম হাসতে হাসতে। আমার বাড়ির বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, তাদের হাত দেখালাম, তারপরে চলে গেলাম। ভয় পেয়ে কি হবে? আমি যদি সবার সামনে সারেন্ডার করে দিতাম, আমাদের সাথে আরও যারা সাংসদরা চলে গেছেন তাদের সাথে যদি আমিও চলে যেতাম, আরও অনেক নেতারা চলে গেছেন, তাহলে আমি 2 মিনিটের মধ্যে ছাড়া পেয়ে যেতাম। কিন্তু আমার পার্টি শেষ হয়ে যেত, উদ্ধব ঠাকরের মরাল ডাউন হয়ে যেত। সে যে একটা পরিবেশ ছিল ভয় ভীতির, সেটা আরও বেশি কিন্তু বেড়ে যেত। ওই দেখো, সঞ্জয় রাউত ভয় পেয়ে গেছে, সঞ্জয় রাউত মাথা নিচু করে দিয়েছে, শিবসেনার প্রধান নেতা মাথা নিচু করে দিয়েছে। তারপর আমি মানুষের সামনে আমার এই যে চেহারাটা রয়েছে, আমি বলি না যে আমি বাঘের বাচ্চা, আমি হলাম বালাসাহেব ঠাকরের চেলা, আমার সেই অধিকার থাকতো না যে আমি শিবসেনা বা ঠাকরে সাহেবের নাম নিয়ে পালিয়ে যাব। তাই আমার ভাগ্যে যেটা ছিল সেটা আমি সহ্য করেছি, আমি সব কিছু সহ্য করলাম। খুব ভালো যে আপনি বালাসাহেব ঠাকরের নাম করেছেন, ওনার খুব কাছের মানুষ ছিলেন, ওনার থেকে অনেক কিছু শিখেছেন। আর সত্যি বালাসাহেব ঠাকরে এমন একজন নেতা ছিলেন যিনি নির্ভীক ছিলেন, নির্ভয়ে নিজের কথা বলতেন। কিছু আরো অভিযোগ আছে আমার কাছে, একটা ব্রেক নিয়ে নেব। অভিযোগ রয়েছে? ওকে, ঠিক আছে।